৭ মাসের প্রেগনেন্ট আমি। স্বামী বিদেশ গিয়েছে ৩ মাস হলো। যাওয়ার সময় আমার স্বামী আমাকে ৳৫,০০০ হাত খরচ দিয়ে গিয়েছিল। আর এই ৩ মাসে সে আমাকে কোনো হাত খরচ দেয়নি। হাই রিস্কের প্রেগন্যান্সি আমার। প্রতি মাসে ডাক্তারের চেকআপে থাকতে হয়। ডাক্তার দেখিয়ে ঔষধ আনতে আমার প্রতি মাসে ৳৭,০০০ থেকে ৳৮,০০০ খরচ হয়। তাছাড়াও প্রেগন্যান্সির সময় আমার যত এগিয়ে আসছে ততই আমার এটা সেটা খাওয়ার ক্রেভিং হতো। জানি না আমার গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে। বাজারে গেলেই নতুন বাচ্চাদের কোনো কিছু দেখলেই আমার খুব কিনতে ইচ্ছা করত। মনে হয় এটা কিনে নেই, মানে দেখলেই যেন চোখে শান্তি লাগে। কিন্তু আফসোস কি জানেন, এই মাসে আমার স্বামী আমাকে হাত খরচ পাঠিয়েছে মাত্র ৳৩,০০০, তাও আবার আমার শাশুড়ির অ্যাকাউন্টে। তার কাছ থেকে ওই ৳৩,০০০ আমার চেয়ে নেওয়া লাগবে। আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে অর্থাৎ আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে ৮০ থেকে ১,০০,০০০ টাকা পাঠায়। মাঝে মাঝে কোনো কোনো মাসে এর থেকে বেশিও হয়। সংসারের খরচ বাবদ আমার ননদের খরচ সহ আমাকেও টুকিটাকি কিছু টাকা সে হাত খরচ দিত। কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন? আমার জন্য যে টাকাটা পাঠায় সেটা আমার শাশুড়ির থেকে আমাকে চেয়ে নিতে হাজারটা কৈফিয়ত দিতে হয়। বলে যে, "আমাদের সাথেই তো খাওয়া-দাওয়া করো, রান্না-বান্না করো, তাহলে আবার তোমার এক্সট্রা টাকা কেন লাগবে?" মোট কথা আমার শাশুড়ি আর ননদ আমার কাছে একটা টাকাও দিতে চায় না। তারপর আমি আমার স্বামীর সাথে কথা বলি। তাকে আমি বলি এই প্রেগন্যান্সি টাইমটাতে আমাকে একটু এক্সট্রা টাকা বাড়িয়ে দিতে। কিন্তু সে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে একটা টাকাও এক্সট্রা বাড়িয়ে দিতে পারবে না। যতটুকু দিচ্ছে এর থেকে যদি বেশি চাই তাহলে আমি আর সেটাও পাবো না। আমি তাকে বলেছিলাম শুধু ঔষধ বাবদই আমার খরচ হয় প্রতি মাসে ৳৭,০০০ থেকে ৳৮,০০০। তাছাড়াও পার্সোনাল কিছু খরচ তো থাকেই। এটা যদি তুমি আমাকে না দাও তাহলে আমি কোথায় যাব? সে আমাকে স্পষ্টভাবে বলে দেয়, "তুমি তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো।" তারপরে আমি তাকে বললাম যে, "এতদিন তো আমার বাবা-মাই চালিয়ে আসছে আমাকে। আর কত বাবা-মায়ের কাছে চাইবো?" সে আমার সাথে কথা বলার সময় এমন একটা ভান করে যে আমার গর্ভের সন্তানটা যেন আমাদের না। সন্তানটা অন্য কারো। আমার পেছনে টাকা খরচ করা মানেই লস। সে এখন সেটাই বলে। আমার এই অবস্থায় আমার সবচেয়ে বেশি প্রয়োজন আমার স্বামীকে। আমি ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠি। উঠেই দেখি আমার স্বামী আমার পাশে নেই। তখন যে কি কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো নয়। তার সাথে আমার সকালে একবার আর রাতে একবার শুধুমাত্র কথা হয়। এছাড়াও যদি তাকে আমি এক্সট্রা ভাবে কল দেই তাহলে সে আমার নাম্বারটা ব্লক করে রাখে। যদি কোনোদিন আমি টাকার কথা বলি, এমনও হয়েছে একটানা সে আমাকে ৭ দিন ব্লক করে রাখছে। মাঝে মধ্যে ১০ দিনও পার হয়ে যায় সে আমাকে আনব্লক করে না। বিয়ের পর ১.৫ বছর পর্যন্ত সে আমার কাছেই ছিল। কিন্তু এই ১.৫ বছরে সে আমাকে ৳৫০০ হাত খরচ দেয়নি। আমার বিয়েতে একজোড়া হিল দিয়েছিল। সেটা পরে আমি ঠিকমতো হাঁটতে পারতাম না। তাকে আমি একদিন বলেছিলাম, "তুমি আমাকে একজোড়া জুতা কিনে দাও। কারণ এটা পরে সবসময় চলাফেরা করা যায় না।" জানেন সে আমাকে সেটিও দেয়নি। অথচ তার পছন্দের জুতা, তার পছন্দের পোশাক কিনে সে সবসময় নিয়ে বাসায় আসতো। বিয়ের পরে ১ম শীতকাল শ্বশুরবাড়িতে আমার অনেক অনেক কষ্টে গিয়েছে। কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড়ও কিনে দেয়নি। বিয়ের পরে আমাকে তারা কোনো শীতের কাপড় কিনে না দেয়ায় আমি আমার বাবার বাড়ি থেকে আমার একটা চাদর নিয়ে এসেছিলাম। যেটা গত ২ বছর যাবৎ আমি ব্যবহার করছি। এটা দেখে আমার শাশুড়ি আমাকে বলল, "তোমার আর শীতের পোশাক লাগবে কেন? এটা দিয়েই তো তুমি ভালোভাবেই চালিয়ে দিতে পারতেছো।" কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে। কিন্তু আপু বিশ্বাস করেন কথাটা যে আমার কাছে কি পরিমাণ কষ্ট লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে গরুর কুটো কাটা, তারপরে হচ্ছে ঘের থেকে অনেক অনেক মাছ নিয়ে আসতো। সেই শীতের সকালে একটা পাতলা চাদর পরে আমি সেই মাছগুলোকে কাটতাম। সময়টা যে কত কষ্টে আমি পার করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। আমি আমার বাবাকে বলতে পারতাম না। কারণ আমার বাবা এটা জানলে অনেক বেশি কষ্ট পাবে। কিন্তু তবুও কিভাবে যেন আমার বাবা এটা বুঝতে পারে এবং আমাকে একটা শীতের কাপড় সে কিনে দিয়েছিল। তারপর থেকে আমি এটাই পড়ছি। আমার স্বামী এখনো নতুন কাপড় কেনার জন্য আমার ননদ আর শাশুড়িকে এক্সট্রা টাকা পাঠায়। অথচ আমার বিয়েতে ৩ টা থ্রি পিস দিয়েছিল। আমি সেই ৩ টা থ্রি পিস এখনো পড়ছি। তার যে একটা বউ আছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই নেই। আমার স্বামীই আমাকে দেখতে পারে না। সেখানে আমার শাশুড়ির কথা আমি না হয় বাদই দিলাম। জানো আপু, একদম কাজের মেয়ের মতো থাকতে হয় আমার শ্বশুরবাড়িতে। আমার বাবা আমাদের বিয়ের সময় আমার স্বামীকে ৬ লক্ষ টাকা দিয়েছিল যাতে তার মেয়েকে একটু সুখী রাখে।
আমার স্বামী আমার থেকে 18 বছরের বড় ছিল। এমনিতেও তার থেকে আমার বয়স কিন্তু অনেক কম। মানুষ বউকে দিয়েও রাখতে পারতেছে না, আর সে বউকে কোনো কিছু না দিয়েই কত অধিকার খাটায়। আর মা আর বোন কি পরিমাণ কষ্ট যে দেয় আমাকে। তারা ২ টা সুস্থ মানুষ থাকা সত্ত্বেও আমি প্রেগন্যান্সি অবস্থায় শ্বশুরবাড়ির সব কাজ করতে হয়। ঘরের সব কাজ আমার করা লাগে। তাছাড়া স্বামীর অবহেলা, অপমান তো আছেই। সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর সংসার করব না। আমি এমনিতেও যথেষ্ট সুন্দরী এবং শিক্ষিত একটা মেয়ে। আমি চাইলেই একটা চাকরি করতে পারি, কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে আমি এই সংসারটা ছেড়ে যেতেও পারতেছি না। একে তো আমার গর্ভের সন্তান, দ্বিতীয়ত আমার বাবা এদেরকে ৬ লক্ষ টাকা দিয়েছে, তৃতীয়ত আমি অনেক মানসিক অশান্তিতে আছি। সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতেই থাকবো। তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এই স্টোরিটি একটা আপুর লাইফ থেকে সংগৃহীত। আচ্ছা, মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? এমনও অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে একটা সুতা না নিয়েও কত সুখে থাকে। আবার এমন অনেক মেয়ে আছে যারা সবকিছু উজাড় করে দিয়েও একটু সুখ পায় না। দোয়া করবেন সকল মেয়েরা যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।